আমার নাম রিতেশ। এই ঘটনাটা সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভালো ছিল না। আমাদের ফ্যামিলিতে শুধু আমি আর আমার মাই ছিলাম। বাবা আমার ছোটোবেলাতেই মারা যান। আমার মা লোকেদের কাপড় সেলাই করে অনেক কষ্টে আমাদের সংসার চালাতেন। আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন। তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশন পড়ানো শুরু করব। এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম, তখন স্যারের খুব ভালো লেগেছিল। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। তার কারণে আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি। আমি দুপুর 2টার সময় ফ্রি হয়ে যেতাম। তারপরে বিকেল 4টা বাজলেই সবার বাড়িতে গিয়ে তাদেরকে এক এক ঘন্টা করে টিউশন পড়াতাম। আমার মাও খুব খুশি হয়েছিলেন, কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল। এভাবেই দিন চলতে লাগলো। একদিন আমার স্যার আমাকে বলতে লাগলেন যে, বাবা, আমার একটাই মেয়ে যে ক্লাস 10-এ পড়ে, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয়। স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম, কেননা তিনি তো নিজেই একজন টিচার, তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে, আমার মেয়ে খুব দুষ্ট, আমার কাছে পড়তেই চায় না। যদি তুমি আমার মেয়েকে পড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব। তার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, কেননা আমি জানতাম তিনি খুব বড়লোক। তিনি অনলাইন নিজের একটা বিজনেস চালান, যার কারণে তিনি আমাকে অনেক ভালো ফিস দিতে পারবেন। তাই আমি টিউশন পড়াতে রাজি হয়ে গেলাম। আমি স্যারকে বলে দিলাম যে, ঠিক আছে স্যার, 2-3 দিনের মধ্যে আমি আপনাদের বাড়িতে চলে আসব। কিন্তু স্যার বললেন, বাবু, তুমি আজ থেকেই আমার মেয়েকে পড়ানো শুরু করো। যখন আমার কলেজ ছুটি হলো তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন, আমি এখনই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট অপেক্ষা করলাম। এরপরে তার মেয়ে যখন ড্রয়িং রুমে এলো, তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা সে এতটা সুন্দরী যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না, অপ্সরা। মেয়েটি আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথা বলিনি, কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে। আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিল, আর আমার কোনো বোনও ছিল না। এই কারণে খুব সম্মানের সহিত সেই মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। কিছু সময় ওকে পড়ালাম, তারপরে বললাম যে আজকের জন্য এইটুকুই অনেক। এটা বলে আমি বাড়িতে চলে এলাম। কিন্তু আমার মাথায় এখনও ওই মেয়েটার ব্যাপারটাই চিন্তা ভাবনা করছিল। মেয়েটার নাম রূপালী। রূপালী অপরূপা সুন্দরী। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্ট টাইপের হবে। কিছুদিন এভাবেই ওকে পড়াতে লাগলাম। এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি কিছু না জানিয়ে রূপালীদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি রূপালীকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম, কেননা আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি। ও নিজের বান্ধবীর সাথে খেলা করছিল। আমি বয়স এক নজরেই ওকে দেখছিলাম, কিন্তু ও যখনই আমাকে দেখলো তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। কিছু সময় পরেই আমার কাছে পড়তে চলে এলো। এখন সে একটা লং টি-শার্ট পরেছিল। এর আগে তো ও খুব একটা ছোট পোশাক পরেছিল। ও বলতে লাগলো, স্যার, কালকে আমার টেস্ট আছে। আমি ওকে টেস্টের জন্য রেডি করালাম, আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত, কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে বলতে লাগলো, না স্যার, আমার বায়োলজি খুব কঠিন লাগে, আমি খুব একটা ভালো নম্বর পাবো না, কিন্তু ফাঁস করে যাব। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু ওকে বললাম, চলো ঠিক আছে, কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে? তখন ও তো বলতে লাগলো, তাহলে স্যার, আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ওর কথা শুনে আমি একটা দুষ্টামির হাসি দিয়ে বললাম, ঠিক আছে, যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। ও টেস্টে ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি? কেন জানি না, আমার রূপালীকে রাগাতে খুব মজা লাগে। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ও টেস্টে ফেল করে আর আমি ওকে শাস্তি দিতে পারি। তারপর একদিন ভগবান আমার কথা শুনে নিলেন আর এই টেস্টে ফেল হয়ে গেল। আমার মন খুশিতে নাচতে লাগলো, কিন্তু আমি কপট রাগ নিজের মুখের উপর চড়িয়ে রূপালীকে বলতে লাগলাম, এটা তুমি কি করে ফেলেছো? আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি, কিন্তু তবুও তুমি টেস্টে ফেল করে গেলে।
ও বলতে লাগলো, স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছুই ভুলে গেছি, কি করব, আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয়। ও সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম, তোমাকে আগে কি বলেছিলাম মনে আছে? ও বলতে লাগলো, আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্টে ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন। আমি ওকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার কি শাস্তি চাই? ও বলতে লাগলো, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব। ওর সরলতা সৌন্দর্যতা দেখে আমার মন গলে গেল। আমি এক নজর ওর দিকে তাকালাম। আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল, আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিগড়াতে লাগলো। অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল, যেন আমার উপরে শয়তান বোর করছে। আমি ওকে আস্তে করে বললাম, ঠিক আছে, আমার কাছে এসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। রূপালী খুবই সরল মনে আমার কথা মেনে নিল আর আমার পাশে এসে বসে পড়ল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স এখন কত? ও বলতে লাগলো যে আমার বয়স তো 16 বছর। রূপালী 16 বছরের আর আমি 20 বছরের। আমি ওকে বললাম, আমি তোমাকে যে শাস্তি দিব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দিবে? ও বলতে লাগলো, না স্যার, আমি আমার শাস্তির কথা কেন বলবো? যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে, কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি। আমি চুপ করে রইলাম। ওকে পাশে দেখে আমার মনে হলো ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমু দেই, কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করছিল। কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থমকে দিয়েছিল। এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে, না, আমি আজকে তোমাকে সাজা দেব না, কিন্তু এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষায় এরকম কোনো ভুল করো আর ফেল করো তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। একথা শুনেও খুব খুশি হয়ে গেল আর আমি আবার ওকে পড়াতে লাগলাম। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন, বাবু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি স্যারকে বললাম, স্যার, আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসবো তখন আরামসে আপনারা আমাকে যা বলার সেটা বলে দিবেন। এভাবেই আমি বিকেলে স্যারের বাড়িতে গেলাম, কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে কাজ শেষ হলে স্যার বলতে লাগলেন, আমি তোমার সাথে রূপালীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে রূপালীকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে, বাবু, আমি চাই রূপালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাক। স্যারের এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান। স্যার বলতে লাগলেন, বাবু, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক। কেননা কিছু কাজে আমাকে শহরে বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি আমার মেয়েকে রেখে যেতে পারি, আর ওর পরীক্ষাও চলছে। আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও, সে কারণে ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে। তোমাদের বাড়িতে তোমার মা আছে, তিনি এর খেয়াল রাখতে পারবে। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব। যাই হোক, আমি স্যারকে বলে দিলাম যে, স্যার, কোনো ব্যাপার না, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে নেব। কিন্তু ভেতরে ভেতরে আমার মন খুব ধুকফুক করছিল। আমি অনেক কষ্টে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম, এটা কিভাবে সম্ভব হবে যে আমি রূপালীকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখবো। এত সুন্দরী মেয়ে যে আমার কাছে আমার বাড়িতে থাকতে চলেছে। তারপরে আমি মায়ের কথা ভাবলাম, তিনি তো বাড়িতে থাকবে, আমি ওকে আমার মায়ের রুমে ঘুমোতে দিব। এটা ভেবেই আমি স্যারকে হাঁ বললাম। এরপরে স্যার রূপালীকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। রূপালী নিজের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেলেন। রূপালী একটা ছোট ব্যাগও নিয়েছিল। রূপালী খুব উদাস হয়েছিল। স্যার ওকে বোঝাতে লাগলেন যে, দেখ মা, তুই তো টিচারকে বিরক্ত করবি না, ইনি তোকে পড়াবেন আর এনার মা তোর খেয়াল রাখবেন। আমি এদের উপর খুব ভরসা করি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি, এই কারণে আমি চাই তুই তাকে বিরক্ত করবি না আর পড়াশোনা ঠিকভাবে করিস। স্যার যা বলবেন সেটা মেনে চলিস। রূপালী বলতে লাগলো, ঠিক আছে বাবা, স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না।
আর স্যারকে বিরক্তও করব না। এভাবেই আমি রূপালীকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। আমার কাছে কোনো গাড়ি তো ছিল না। আমি আমার মোটর সাইকেলের পিছনে রূপালীকে বসিয়ে ওর ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম। রূপালী খুব আরাম করে বসে ওর এক হাত আমার কাঁধে রাখলো। তখন আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব হলো। আমার হৃদয় অদ্ভুতভাবে ধক ধক করে উঠল। আমি যতই চাইতাম যে আমি ওই মেয়ের থেকে দূরে থাকবো, ততই আমার হৃদয় ওর দিকে ছুটে যেতে চাইতো। কিন্তু আমি অনেক কষ্টে নিজের উপরে কন্ট্রোল করে ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন। আমি মাকে সমস্ত কথা বললাম। মা আমাকে বললেন, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি মায়ের রুমে গেলাম। মা বলতে লাগলেন, বাবা তুই এটা কি করে ফেলেছিস? তুই জানিস তো তোর কাকা তো বোনের বিয়ে আছে, সেখানে আমাকে যেতে হবে। তারা অন্য শহরে থাকে, তাই আমি 3-4 দিনের জন্য সেখান থেকে আসতে পারবো না। আর এইদিকে তুই এখন রূপালীকে নিয়ে এসে পড়েছিস, ও একা এখানে থাকবে কি করে? মায়ের কথা শুনে আমার মাথায় এলো, আমি তো ভুলে গেছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে। এখন আমি কি করব? আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি মাকে বললাম, তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো। এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে রূপালীকে আবার ফিরিয়ে রেখে আসবো, কেননা রূপালীর বাবা এতক্ষণে চলে গেছেন। আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দিই, তাহলে স্যারের খুব খারাপ লাগবে। তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও, আর আমি রূপালীকে দেখে রাখবো। ও খুব ভালো মেয়ে, আমার কোনো অসুবিধাই হবে না। মা বলতে লাগলেন, না না, এটা কোনো মতে করা যাবে না, পাড়ার লোকেরা বিভিন্ন কথা রটাবে। আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম, মা তুমি কবে থেকে পাড়ার লোকেদের কথা বিশ্বাস করতে শুরু করেছো? তুমি তো জানো আমার চরিত্র কেমন। তোমার কি নিজের ছেলের উপরে বিশ্বাস নেই? তুমি এটাই করো যে তুমি আরামসে বিয়েতে যাও আর সব কিছু আমার উপরে ছেড়ে দাও। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। মায়ের আমার উপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে রূপালী ছিল। ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনার মা কোথায় গেছেন? আমি ওকে মিথ্যে কথা বললাম। রাত্রি হতে হতে তিনি চলে আসবেন। আমি ওকে কিছুই বললাম না, শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি রূপালীকে পড়াতে লাগলাম। আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু ও কিছু বুঝতেই পারলো না। ও বলতে লাগলো, স্যার কালকে তো ছুটি আছে, তাই আমাকে স্কুলে যেতে হবে না। তাই না হয় এর পরেরটুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দিবেন। এখন আমারও মনে পড়লো, হ্যাঁ কালকে তো ছুটি আছে, তাই আমাকেও কলেজে যেতে হবে না, কেননা আমাদের কলেজও বন্ধ। রাতের খাওয়া দাওয়ার পরে আমি রূপালীকে বললাম, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে ছুটি আছে, তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পড়িয়ে দিব। রূপালী বলতে লাগলেন, ঠিক আছে স্যার। আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম। ও চলে গেল, কিন্তু হঠাৎই ওর আমার মায়ের খেয়াল হলো। ও বলতে লাগলো, স্যার আপনার মা তো এখনো এলেন না, তিনি কোথায় আছেন? আমি তখন বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন, তিনি একটা কাজে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও আমার কথা বিশ্বাস করে নিল, কিন্তু ভিতরে ভিতরে আমি অস্থির হয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি, আমার ওকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য ছিলাম, কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাড়িতে আমরা দুজনে আছি, আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক। ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার রুমের দরজা যেন খুলে গেল। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু আমার মনে হলো যে কেউ আমার বিছানায় এসে শুয়ে পড়েছে। এসব অনুভব করে আমার মন কেঁপে উঠল। কিন্তু হঠাৎ আমার রূপালীর কথা মনে হলো। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের হালকা লাইটটা অন করে দিলাম, কিন্তু যখনই আমার নজর রূপালীর উপর পড়লো, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বিছানায় রূপালী শুয়েছিল। আমি বললাম, রূপালী এটা কেমন ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। ও বলতে লাগলো, স্যার খারাপ কিছু মনে করবেন না, আমি আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই। আমি কখনো একলা ঘুমাইনি, আমি আমার বাবার ঘরেই ঘুমাই, তাই আমি আমার বিছানা বাবার ঘরে রেখে দিয়েছি। আমার যদি বিছানা বাবার ঘরে থাকে তাহলে
আমি এটা জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া কেউ নেই। আমি কি করব? আমার একলা ঘরে ভয় করে, আমি একলা ঘুমাতে পারি না। সেই কারণেই আমি আপনার কাছে চলে এসেছি। ওর কথা শুনে আর ওর পাগলামো দেখে মনে হচ্ছিল আমি দেওয়ালে মাথা ঠুকি। এ কেমন মেয়ে যে আমার সঙ্গে থাকতে লজ্জাও অনুভব করছে না। আমি ওকে বললাম, রূপালি তুমি এতটাও ছোট না যে তুমি বুঝতে পারবে না। এখন কি আমার তোমাকে এটাও বোঝাতে হবে যে আমাদের দুজনের এক ঘরে থাকা সম্ভব না? ও বলতে লাগলো, আমি জানি, কিন্তু আমি কখনো একলা ঘুমাইনি। আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মন খুব ভয় করছে, তাই আমি খুব বাধ্য হয়ে আপনার ঘরে এসেছি। আমি ভেবেছিলাম একা ঘরে ঘুমাবো না, বরং চুপচাপ আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি। এটা বলেই ও কান্না শুরু করে দিল। ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল। আমি বললাম, আচ্ছা চুপ করো, আমি কোনো উপায় বের করছি। কিন্তু আমি কোনো উপায় বের করতে পারছিলাম না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর শোয়া জায়গা আমার বিছানার থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম। ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও আর আমি বেডে ঘুমিয়ে পড়েছি। ও বলতে লাগলো, আমার বিছানাতেই ঘুমাসে, আমি নিচে ঘুমাতে পারবো না। বাধ্য হয়ে ও বিছানার উপরে আর আমি সেই জায়গাতে ঘুমিয়ে পড়লাম। আমি ভিতরে ভিতরে নিজেকে গালি দিচ্ছিলাম যে আমার মাথায় কথাটা কেন আসেনি যে মা শহরে বাইরে বিয়েতে যাচ্ছে, তিনি বাড়িতে থাকবেন না। তাহলে আমি কোনো মতে রূপালীকে আমাদের বাড়িতে আনতাম না। কিন্তু এখন রূপালী মজা করে আরামসে ঘুমাচ্ছিল, আর এদিকে আমার মাটিতে ঘুমাচ্ছিল না। তার উপরে রূপালীর ঘুমানো আমাকে আরও বেশি ডিস্টার্ব করছিল। একে তো খোলামেলা নাইট ড্রেস ছিল, তার উপরে কম্বলও গায়ে দেয়নি। পুরো কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার উপরে ছড়িয়ে ঘুমিয়েছিল। বারবার আমার চোখ ওর দিকে যাচ্ছিল, আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা বেকাবু হয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর কন্ট্রোল করলাম, কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এরপরে আমাকে কি করতে হবে। পরের দিন আমার খুব রাগ হলো যখন রূপালী ভোরবেলা ঘুম থেকে উঠে লাইট অন করে দিল। আমি রেগে ওকে বললাম, এটা কি ধরনের ব্যবহার? আমি চিন্তা ভাবনা করে নিলাম যে এখন থেকে গাল বন্ধ করে তবেই ছাড়বো, আর ওকে এতটা গাল বন্ধ করব যে ও বুঝতে পেরে যাবে যে ও কি অপরাধ করেছে। এইভাবে যখন আমি ওকে পড়ানো শুরু করলাম, তখন আমি ওকে অনেক বকাঝকা করলাম। ওকে একটা টপিক বারবার মনে করতে বলছিলাম, আর যখন সেটা ওর মনে পড়ছিল না, তখন আমি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরে দিলাম। ও নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি এই থাপ্পড়টা জেনে বুঝে মেরেছি, যাতে রাতের বেলা ও আবার আমার কাছে না আসে। আমি চাইতাম না যে আমি আবেগের বশে কোনো উল্টাপাল্টা কাজ করে বসি। রূপালী বুঝতে পেরে ওর বড় বড় চোখে ওর জল চলে এলো। আরও বলতে লাগলো, ঠিক আছে, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। কিন্তু আমিও বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না। 3 দিন এভাবেই পার হয়ে গেল। রূপালীর গায়ে হাত তোলায় আমার খুব খারাপ লেগেছিল। যদিও রূপালী ওর বাবাকে সবকিছু বলে দিয়েছিল, কিন্তু স্যার আমাকে কিছুই বললেন না। তিনি তো বরং লজ্জিত ছিলেন। তিনি বলতে লাগলেন যে আমি ক্ষমা চাইছি, আমি জানতাম যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে। আমি স্যারকে বললাম, কোনো ব্যাপার না, আমি জানি রূপালী এখনো ছোট বাচ্চা, ও বুঝতে পারেনি, সেই কারণে আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম। পরের দিন স্যার বললেন যে রূপালী আর তোমার কাছে পড়বে না, ওর জন্য কোনো মেয়ে মাস্টারের ব্যবস্থা করব যে ওকে পড়াবে, আর ও তাকে ভয়ও পাবে। এভাবে রূপালী এখন আর আমার কাছে পড়ে না। আমার দিন পার হচ্ছিল এভাবেই। আমি ধীরে ধীরে রূপালীকে ভুলে গেছিলাম, কিন্তু মনের কোনো এক কোণে এখনো ছিল ও। যখন আমি ওকে থাপ্পড় মেরেছিলাম আর ওর চোখে জল চকচক করছিল, সেই সময়টাকে মনে করলে হৃদয়ে একটা কষ্ট অনুভব হতো। আমি কখনোই চাইতাম না যে আমার কারণে রূপালীর চোখের জল আসুক, কিন্তু সেই সময় রূপালীকে থাপ্পড় মারাটা জরুরি ছিল, না হলে সে যে কোনো সময় আবেগের ভেসে যেতে পারত। আর আমিও সেই সময় বয়সের এই অবস্থায় ছিলাম যে কোনো সময় আবেগে ভেসে যেতাম। আমাদের দুজনেরই বয়স ভেসে যাওয়ার মতো ছিল। সে সময় যদি আমি কিছু ভুল করে ফেলতাম, তাহলে জীবনভর নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম, আর না তো কখনো মায়ের সামনে মাথা উঁচু করে বলতে পারতাম। সেই কারণে বাধ্য হয়ে রূপালীকে সঠিক রাস্তা দেখানো, তাকে থাপ্পড় দিলাম।
এভাবে 3 বছর পার হয়ে গেল। একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে, তখন একটু অবাক হলাম, কেননা সে সময় আমি এমএসসি করছিলাম আর ও আমার থেকে 4 বছরের ছোট ছিল। একদিন হঠাৎ আমার চোখ কলেজের গেটের রূপালির উপর পড়লো। আমি ওর সৌন্দর্যতা দেখে হতভম্ব হয়ে গেলাম। সে ছোট মেয়ে আর দুষ্টামিতে ভরা মেয়েটা নেই, বরং বড় হয়ে আরো বুদ্ধিমতী হয়ে উঠেছে। হ্যাঁ, ওর শরীরের ইউনিভার্সিটির হাওয়া লেগে গেছে। কয়েকজন ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছিল। এক নজরও আমাকে দেখলো। হয়তো ও আমাকে চিনতে পেরেছে, কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না। আমি খুব অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথাও বলল না। কিছুদিন এভাবে কাটতে লাগলো। আমার মনও আনচান করছিল। মনের মধ্যে রূপালির জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠলো। আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই 3-4 জন ছেলে দাঁড়িয়ে থাকতো। ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গেছিল। আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। বাধ্য হয়ে আমি একদিন রূপালীর কাছে গিয়ে ওকে বললাম, তুমি কি আমাকে চিনতে পেরেছ? ও আমার কোনো কথার উত্তর দিল না দেখে আমি খুব রেগে গেলাম। আমি ওর হাত ধরে নাড়া দিলাম। ও বলতে লাগলো, এটা কি ধরনের ব্যাপার? আমি বললাম, তুমি আমাকে এরকম ইগনোর করছো কেন? তাই আমি বাধ্য হলাম এরকম করতে। রূপালী বলতে লাগলো, আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি। ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে বললাম, আমি তোমাকে পড়িয়েছি, সেজন্য তুমি এভাবে বদলা নিচ্ছ? আগে তো তুমি আমাকে অনেক সম্মান করতে, কিন্তু এখন তুমি আমার সাথে এভাবেই কথা বলছো কেন? ও বলতে লাগলো, হ্যাঁ, সেই সময় তুমি আমার টিচার ছিলে, কিন্তু এখন তুমি আমার কেউ না। আর যাদেরকে আমি চিনি না জানি না তাদের সঙ্গে শর্ট করে আমি কথাও বলি না। এ কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইবো। যাই হোক, তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি ওকে বললাম যে সেই সময় আমার তোমার উপরে খুব রাগ করা দরকার ছিল। যদি তোমার উপর রাগ না করতাম তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারতো। তুমি আর আমি বয়সের যে দুর্বল অবস্থা ছিলাম, সেই বয়সটায় খুব দুর্বল হয়। সামান্য একটা ভুলে আমরা দুজনে বরবাদ হয়ে যেতে পারতাম। সেই কারণে বাধ্য হয়ে আমাকে তোমার উপর রাগ করতে হয় আর তোমার উপর হাত উঠাতে হয়। কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা যুবক ছেলে আর একটা মেয়ে এইভাবে একসঙ্গে একে ঘরে থাকবো। আমি তোমার উপরে এই কারণে রাগ করেছিলাম যাতে তুমি রাগ হয়ে আমার থেকে দূরে থাকতে শুরু করো। আমি একটা যুবক ছেলে, কতক্ষণ নিজের উপর কন্ট্রোল রাখতে পারতাম। তাই আমি চাইতাম না যে আমি তোমার সাথে খারাপ কোনো কিছু করে ফেলি। আর সত্যি তো এটাই যে আমি ধীরে ধীরে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার কথা শুনেও চুপ করে রইল, কিছুই বলছিল না। কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার কথা শুনেও খুশি হয়েছে। হয়তো ও আমাকে ভালোবাসতো। এরপরেও চলে গেল আর আমিও দাঁড়িয়ে থাকলাম, হাঁটতে শুরু করে দিলাম। কারণ এখন আমি জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে আর ও আমার কাছে ক্ষমা চাইতে আসবে। কিন্তু দিন এভাবে কাটতে লাগলো। রূপালী আমার কাছে এলোই না। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে দেখলাম রূপালী দাঁড়িয়ে আছে। ও আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমার এসব করা উচিত হয়নি। কিন্তু আমি কি করতাম? আমার সাথে আজ অব্দি কেউ এভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে। তুমি আমাকে পড়িয়েছিলে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি খুবই কোমল ছিলাম। আমার বাবা কখনো আমার সঙ্গে এভাবে জোরে কথা বলেনি। কিন্তু তুমি তো সেই দিন আমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছিলে। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দিব যে আমি আর তোমার কাছে পড়বো না, আর বাবাকে বলে অন্য টিচার রাখতে বলবো। যাই হোক, আমি রাগের কারণে সে সময় ভুল করে ফেলেছি। আমার এটা করা উচিত হয়নি। ওর কথা শুনে আমি হালকা হাসলাম। এরপর থেকে রূপালীর সঙ্গে আমার রোজ কথা হতো। এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এরপর একদিন আমি আমার মাকে আমার সম্বন্ধে নিয়ে রূপালীর বাবার কাছে পাঠিয়ে দিলাম।
আমার স্যার এই সম্বন্ধের কথা না করলেন না, খুশি খুশি এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেলেন। কিছুদিন পরে রূপালী আমার বউ হয়ে আমার ঘরে বসে আছে, আর আমি ওর সামনে বসে ওকে দেখতেই লাগলাম। ও লজ্জায় নিজের মাথা নিচু করে রইল। আমি ওর হাত ধরে বললাম, রূপালী, তুমি এখন পুরো অধিকার আমার সাথে আমার বিছানায় আমাকে জড়িয়ে ধরে শুতে পারবে, কেননা তুমি এখন আমার বউ। এটা বলে আমি রূপালীর হাতে চুমু খেলাম, আর লজ্জা লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।